ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাড়াতাড়ি খা ভাতের মা আর একটু লাগলে কইস। আচ্ছা, এখানে সবাই ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট আছো তো নাকি অন্য কোনো শাখার কেউ চলে আসছো, মানবিক বা বিজ্ঞান শাখা? রিয়া কিছু বলেছো? আমি বুঝতে পারিনি। সালাম দিয়েছে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, মেয়েরা সবাই বই পেয়েছো না? সবাই বই পেয়েছো? আচ্ছা, ব্যবসা বইটা দেখেছো কেমন? ভালোই। ভালো। আচ্ছা, গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? শিল্প নিয়ে পড়াশোনা করেছি, এরপর বাণিজ্য নিয়ে পড়েছি, ঠিক বলছি? বাণিজ্যটা বেশ শেষ হয়নি। হ্যাঁ, বাণিজ্যটা শেষ শুরু হয়। করেছে হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, তো আমরা বাণিজ্য বাণিজ্য নিয়ে এতটুকু আমি না পড়ি, তোমাদের মধ্যে থেকে একজন কেউ পড়ো তো। কে পড়বে? ছিল প্রশ্ন ছিল? এই যে ছকটা দিয়েছিলেন বলেছিলেন। আচ্ছা, এই যে এটা কর্মপত্র 2টা হোমওয়ার্ক ছিল, করেছো? একটাই তো। এটাই তো বলতেছি, কর্মপত্র 2, এটার নাম কি? কর্মপত্র 2 না? হ্যাঁ হ্যাঁ, কর্মপত্র 2 এটা হোমওয়ার্ক ছিল। আচ্ছা, সবাই করেছি? জি মিস, আমি করেছি। আচ্ছা, তো আসো আমরা সলভ করি। প্রজনন শিল্পের মধ্যে কি কি দিয়েছো? নার্সারি, হ্যাচারি, পশুপালন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তারপর? হ্যাঁ, হাঁস মুরগির খামারও হয়। তারপর? আমি আর একটা পাই। আচ্ছা, আরেকটা কি হতে পারে? নার্সারি দিয়েছে, হ্যাচারি দিয়েছে, গরুর খামার, তারপর হাঁস মুরগির খামার, আর কি হতে পারে? মৌমাছি চাষ হতে পারে? আচ্ছা, ঠিক আছে। রেশম চাষ, মৌমাছি চাষ, এগুলো হতে পারে, তবে রেশমটা কমই হবে, মৌমাছি চাষটাই বেশি হয়। আচ্ছা, নিষ্কাশন শিল্প, এটাতে কি কি দিয়েছো? খনিজ শিল্প, কয়লা, তেল, স্বর্ণ, লোহা, গ্যাস। আচ্ছা, শুধু দেখো, এগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি। খনিজের মধ্যে থেকে যে মাটির নিচ থেকে যেগুলো আমরা করতেছি, কি বলে, উত্তোলন করতেছি, লোহা, হ্যাঁ, গ্যাস, এগুলো এক চলে আসে। কিন্তু তুমি যদি সমুদ্র থেকে মাছ উত্তোলন বা নদী থেকে মাছ ধরা, হ্যাঁ, মাছ উত্তোলন করা, তারপর আর কি কি আছে, বনের থেকে কাঠ সংগ্রহ করা, ফল সংগ্রহ করা, মধু সংগ্রহ করা, এগুলো কি নিষ্কাশন হবে না? আচ্ছা, নির্মাণ শিল্পে কি কি দিয়েছো রিয়া? এটা আমি 3টা পেয়েছি। রাস্তাঘাট নির্মাণ, সেতু নির্মাণ আর বিল্ডিং নির্মাণ। রাস্তাঘাট নির্মাণ, সেতু নির্মাণ আর বিল্ডিং নির্মাণ, তাই তো? জাহাজ নির্মাণ, হাসপাতাল নির্মাণ, এটা হবে না? হ্যাঁ, হবে না কেন, অবশ্যই হবে। যে কোনো ধরনের নির্মাণ কাজই শিল্পের মধ্যে, এই নির্মাণ শিল্পের মধ্যে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তারপর উৎপাদন শিল্পের মধ্যে কি কি দিয়েছো? বস্ত্র শিল্প, চিনি শিল্প, সার শিল্প, চামড়া শিল্প, সিমেন্ট শিল্প। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তারপর হ্যাঁ, বলো। আমি এটা দিয়েছি বস্ত্র শিল্প, তাঁত শিল্প, কুটির শিল্প, মৃৎশিল্প, আসবাবপত্র। আচ্ছা, ঠিক আছে, এটাও সুন্দর হয়েছে। সেবামূলক শিল্পতে কি কি দিয়েছো? মিস বিদ্যুৎ শিল্প, গ্যাস শিল্প, গ্যাস উৎপাদন ও বিতরণ, ব্যাংকিং ও সেবা, চিকিৎসা সেবা, যানবাহনমূলক সেবা। অনেক সুন্দর হয়েছে পূজা, পূজাটা অনেক সুন্দর হয়েছে, রিয়ারটা অনেক সুন্দর হয়েছে। শুধুমাত্র এই 2জন করেছি? আচ্ছা, যদিও 2জন। হ্যাঁ, বলো পূজা। প্রজনন শিল্পটা
নার্সারি শিল্প আর হ্যাচারি শিল্প দিছি মিস, আর 3টা পারতেছি না, কি হবে? আচ্ছা 3টা পারছো না, বাট রিয়া কিন্তু 4টা দিয়েছে। নার্সারি ছিল, হ্যাচারি ছিল, তারপর হাঁস মুরগির পালন, হাঁস মুরগির খামার, হ্যাঁ, তারপর আবার কি আছে, জি মিস। গরুর খামার, তারপর আবার মৌমাছি চাষ। বুঝতে পেরেছি? জি মিস। হুম, জি মিস। আচ্ছা, সুন্দর হয়েছে। আচ্ছা, তো বাণিজ্য কমার্স নিয়ে আমরা এখন পড়াশোনা করি। বাণিজ্য কাকে বলে? বাণিজ্যকে ব্যবসায় পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। বুঝতে পেরেছি? কোনো প্রশ্ন আছে? নাই। পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় কার্য যথার্থভাবে সমাধানের ক্ষেত্রে অর্থগত, স্থানগত, ঝুঁকিগত, কালগত ও তথ্যগত বাধা বা সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, এগুলো কোন ধরনের বাধা? এগুলো কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করেছি না? এগুলো নিয়ে মূল আলোচনা ছিল, যে কোনটা অর্থগত বাধা, কোনটা ঝুঁকিগত বাধা, স্থানগত, কালগত, তথ্যগত বাধা। এগুলো বুঝি? জি মিস। আচ্ছা, না বুঝলে প্রশ্ন করবে, ঠিক আছে? এই সকল বাধা দূরীকরণে বাণিজ্যের বিভিন্ন অঙ্গ যেমন পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদি সহযোগিতার প্রয়োজন হয়। বাণিজ্যকে আধুনিক কালে ব্যবসায় টু ব্যবসায় বলেও অভিহিত করা হয়। কেন বি টু বি বা বিজনেস টু বিজনেস বলা হয়? কেউ বলতে পারবে? কেউ একটু অনুমান করতে পারবো? ব্যবসা থেকে ব্যবসা, ব্যবসা টু ব্যবসা কেন বলা হচ্ছে বি টু বি বা বিজনেস টু বিজনেস? আচ্ছা, মনে হয় পারবো না। আচ্ছা, না পারলেও কোনো অসুবিধা নেই, এটা একদম নতুন একটা কনসেপ্ট। হ্যাঁ, নতুন একটা জিনিস, কিন্তু এটা একটু পেন্সিল দিয়ে সবার বইতে মার্ক করে রাখো। বাণিজ্যকে কি বলে আধুনিক কালে? ব্যবসা টু ব্যবসা। আচ্ছা দেখো, বাণিজ্য কি করে? বাণিজ্য কি কোনো কিছু নিজের উৎপাদন করে? বাণিজ্য কি উৎপাদন করে? বাণিজ্য কি করে? যারা উৎপাদন করেছে তাদের থেকে পণ্য সংগ্রহ করে যাদের এটা প্রয়োজন, ঠিক আছে, তাদের কাছে বিক্রি করে দেয় না? জি মিস। তো এই ক্ষেত্রে ব্যাপারটা কি, যে একটা পক্ষের থেকে গ্রহণ করে অন্য একটা পক্ষের কাছে বিক্রি করে দিচ্ছে। মানে এখানে হলো তোমার ব্যবসা থেকে, এক ব্যবসা থেকে তোমার পণ্যগুলো অন্য একটা হাতে বা ব্যবসার কাছে হস্তান্তর হচ্ছে। হ্যাঁ, এর জন্য এটাকে বি2বি, বিজনেস টু বিজনেস বলে। বাট এটা কনসেপ্টে পুরোপুরি এরকম না। মনে করে যে যারা অনেকটা কি বলে, এখানে বি2বি বলতে তখনই শুধু বোঝাবে, যদি একদম এক্সাক্টটা বলি, তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিছু পণ্য কিনেছো, সেটা আবার আরেকটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিচ্ছ, ঠিক আছে? ওই ব্যবসা প্রতিষ্ঠানটা কি করছে, তুমি যা বিক্রি করছো তা কাঁচামাল হিসেবে কিনে নিচ্ছে। বুঝতে পেরেছো মেয়েরা? হ্যাঁ, তো এটাকে বি2বি বলা হয় বা বিজনেস টু বিজনেস। হ্যাঁ, শর্ট ফর্মে বলা হয় বি2বি। আচ্ছা, নিম্নে বাণিজ্যের বিভিন্ন উপাদানের ভূমিকা ছকে প্রদর্শন করা হলো। আচ্ছা, বাণিজ্যের বিভিন্ন উপাদানের কাজ। আচ্ছা দেখো, এখানে আমরা ব্যবসার যে বিভিন্ন বাধাগুলো, যে 6টা বাধা আছে, মূল 6টা বাধা, সেই 6টা বাধা কি কি সেগুলো আমরা দেখব, এবং বাণিজ্যের কোন উপাদানের মাধ্যমে এই বাধাগুলো দূর করা যায় সেটাও আমরা দেখব, ঠিক আছে? প্রথমটা সত্যগত বাধা। সত্যগত মানে মালিকানা সংক্রান্ত বাধা। এটা কি? পণ্য বিনিময় করলে তো মালিকানা সংক্রান্ত বাধাটা দূর হয় না। সত্য মানে কি? তোমার অধিকার, ঠিক আছে? বুঝতে পারছি? কোন জিনিসের প্রতি তোমার অধিকার, মালিকানা। এখন তুমি যদি পণ্য বিনিময় করো, তোমার কাছে পণ্য নাই, এই জিনিসটা নাই, তুমি টাকার বিনিময়ে যদি কিনে নাও, তাহলে কি তোমার কি মালিকানাগত যে প্রতিবন্ধকতা বা বাধাটা ছিল সেটা দূর হবে না? এটা বুঝতে পারছো? আচ্ছা, তো এটাই বলেছে, এই পণ্য বিনিময় বা একদম এক্সাক্ট ক্রয় বিক্রয় বলতে আমরা যা বুঝি, সেটা দিয়ে কি মালিকানা সংক্রান্ত বাধা দূর হয়। স্থানগত বাধা। স্থানগত বাধা মানে একটা জিনিস একটা নির্দিষ্ট স্থানে আছে, অন্য জায়গায় নেওয়া। হ্যাঁ, সেটাকে আমার কি অন্য জায়গায় প্রয়োজন, তো সেই জায়গায় সেটা আমরা কিভাবে এই বাধাটা দূর করতে পারি? পরিবহনের মাধ্যমে।
পরিবহন কি করে? স্থানগত বাধা দূর করে। সময়গত, সময়গত বলতে যে একটা নির্দিষ্ট সময় পণ্যটা উৎপাদিত হচ্ছে, বাট সেটা চাহিদা যদি অন্য একটা সময় থাকে, তো ওই সময়টা পর্যন্ত ওই কি পণ্যটাকে প্রিজার্ভ করা বা সংরক্ষণ করাটা কি কি বললো? সময়গত বাধা বলে, যেটা কিনা গুদামজাতকরণের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। তাহলে এই গুদামজাতকরণ কি করে? সময়গত বাধা দূর করে। অর্থগত, অর্থগত মানে টাকা পয়সা সংক্রান্ত যে বাধাটা আছে, মানে তোমার টাকা পয়সা নাই, ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, তো সেই ক্ষেত্রে ব্যাংকিং, ব্যাংক কি করবে? তোমার অর্থ সংক্রান্ত বাধা দূর করবে। ঝুঁকিগত, ঝুঁকি মানে কি বলতো? কে বলতে পারবে? ক্ষতির সম্ভাবনা। এক্স্যাক্টলি, ক্ষতির আর্থিক সম্ভাবনা। ক্ষতির, হ্যাঁ, আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে, ঠিক আছে? বা যে কোনো ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে। আমরা ব্যবসার ক্ষেত্রে যেহেতু টাকা পয়সা নিয়ে ডিল করি, তো আর্থিক ঝুঁকি সম্ভাবনাকে ক্ষতি, আর্থিক ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে। তো এই যে ঝুঁকিগুলো আছে সেগুলো আমরা কিভাবে সমাধান করতে পারবো? বীমার মাধ্যমে, ঠিক আছে? বীমা কি করে? ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে। তথ্যগত মানে তুমি জানো না, ঠিক আছে, বা তুমি জানাতে পারছো না তোমার কি কি পণ্য উৎপাদিত হয়েছে বা কোথায় কি পণ্য উৎপাদিত হচ্ছে, তোমার কোথা থেকে কি লাগবে, হ্যাঁ, তোমার যা যা লাগবে সেটা কোথায় পাওয়া যায়। তো এই সংক্রান্ত জিনিসগুলো বা এই সংক্রান্ত প্রতিবন্ধকগুলো কে দূর করে? বিজ্ঞাপন, ঠিক আছে? বিজ্ঞাপনের মাধ্যমে তথ্য ও প্রচার সংক্রান্ত বাধা দূর হয়। বুঝতে পেরেছি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আসবেই, ধরে এটা একদম মার্ক করে রাখো পেন্সিল দিয়ে, এটা থেকে প্রশ্ন আসবে এই ছকটা থেকে। মানে যে বিভিন্ন উপাদানগুলো কি কি এবং সেই উপাদানগুলোর কাজ কি কি, কাজ বলতে ভূমিকাকে বোঝাচ্ছে, এবং কোন ধরনের প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো এখানে আছে, ঠিক আছে? এটা আসবে, মার্ক করে রাখো। আচ্ছা, প্রত্যক্ষ সেবা, ডিরেক্ট সার্ভিস। আচ্ছা, ব্যবসার আওতাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি না? যেমন এই যে এটা ছকটাতে আমরা দেখলাম শিল্প ছিল, শিল্পেতে আমরা 5 ধরনের শিল্প দেখেছি। বাণিজ্য দেখেছি, বাণিজ্যে যেখানে হলো বিভিন্ন কাজ আছে, শুধুমাত্র পণ্য বিনিময় না, এর সাথে আরো কিছু কাজ আছে। এবং প্রত্যক্ষ সেবা, এখন হলো আমরা দেখবো প্রত্যক্ষ সেবা কাকে বলে। আচ্ছা, অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবা কর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন। এই সকল সেবা কর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত, যেমন ডাক্তারি, ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ শাখা। মেয়েরা কি বুঝছো বলতো? কিছু বুঝছি? জি মিস কিছুটা। কি মনে হয় এটা প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝাচ্ছে? মিস সরাসরি যে সেবাটা প্রদান যেসব- করা হয়। যেসব প্রতিষ্ঠান আমাদের বিভিন্ন সেবা দিয়ে থাকে, লাইক হসপিটাল, তারপর মিস আইন চেম্বার, এগুলো। হ্যাঁ, অনেকটা হয়েছে। দেখো, আমাদের তো মনে কর বিভিন্ন রকম প্রয়োজন আছে, ঠিক আছে, মানে বিভিন্ন রকম অভাব আমরা ফিল করি। তো সেইখানে দেখা যায় যে কোনো প্রতিষ্ঠান, সেবা শিল্প বলে একটা জিনিস আছে, আবার প্রত্যক্ষ সেবা বলে একটা জিনিস আছে, খেয়াল করেছি? এই যে এটা হলো প্রত্যক্ষ সেবা, আবার দেখো এটা হলো সেবা শিল্প। তো দুইটার মধ্যে পার্থক্য কোথাও আছে? জি মিস আছে। কোথায় রিয়া, পার্থক্যটা কোথায় বলো তো? মিস প্রত্যক্ষ সেবা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা সেবাটা পাচ্ছি, আর মিস এই সেবা লাইক মিস পরিবহন, যাতায়াতের মাধ্যমে সেবাটা দিচ্ছে মিস সেবা শিল্প। তারপর মিস ব্যাংকিং এরকমটা এসব কি? থেকে কিন্তু আমি এগুলো প্রত্যক্ষ জানি না। সেবার ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পাচ্ছি, কিন্তু সেবা শিল্পের মাধ্যমে কিভাবে কি হচ্ছে? দেখো সেবা শিল্পতে কি বলছে, শিল্প, সেবা শিল্প বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে, যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্য সেবা, ঠিক আছে? আচ্ছা, কিন্তু প্রত্যক্ষ সেবা হতে হলে কি হয়? কিছু ব্যক্তি থাকবে, মানুষ থাকবে, ঠিক আছে? এখানে সেবা শিল্পের ক্ষেত্রে ইম্পর্টেন্টটা ছিল তারা কি দিচ্ছে, সেবাটা কি, হ্যাঁ। আর এইখানে প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে ব্যাপারটা হলো যে যে মানুষগুলো সেবাগুলো দিচ্ছে তারা কিছু এক্সপার্ট পিপল, মানুষ লোকজন থাকবে, তারা কি করবে? তারা বিশেষ জ্ঞানে তারা
কোয়ালিফাইড, ঠিক আছে? তারা হয়তো যা অফার করছে এটার জন্য তারা অনেক এক্সপিরিয়েন্স, তারা হয়তো বিশেষভাবে সার্টিফিকেট পাওয়া, বিশেষভাবে পড়াশোনা করা, প্র্যাকটিস করা, ঠিক আছে? তো এই মানুষগুলো কি করে, যে স্বাধীন পেশায় নিয়োজিত থাকে, তারা কারো অধীনে থাকে না, ঠিক আছে? তারা স্বাধীন পেশায় নিয়োজিত থাকে, নিয়োজিত থেকে কি করে, তারা যে যে কাজে এক্সপার্ট সেই কাজটা করে দেয় মানুষকে অর্থের বিনিময়। কিসের বিনিময়? অর্থের বিনিময়। বুঝছো? বুঝতে পারছো এরা? জি মিস। হ্যাঁ, তো দেখো কোন একটা ডাক্তারি ক্লিনিকে আমরা গিয়ে কি পাই, কতজন, অনেকগুলো ডাক্তার বসে আছেন, বিভিন্ন এক্সপার্ট ডাক্তার বসে আছেন বিভিন্ন সাবজেক্ট উপরে, যিনি এক্সপার্ট। হ্যাঁ, কেউ কেউ হয়তো চর্ম বিশেষজ্ঞ, কেউ কেউ হয়তো মানে কি বিশেষজ্ঞ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, কেউ কেউ আছে হৃদযন্ত্র মানে বিশেষজ্ঞ, কেউ কেউ চক্ষু বিশেষজ্ঞ, এমন আছে না? জি মিস। আচ্ছা, এই মানুষগুলো কি ওই ক্লিনিকে চাকরি করে বলতো? ওনারা কি কোনো রকম চাকরি করতেছে? কি মনে হয়? মিস আরেকবার বলবেন, শুনতে পারিনি। আমি বললাম যে ওই মানুষগুলো তো ওই যে ক্লিনিকে, ওই ডাক্তার, মনে করো যে একটা ক্লিনিকে কত 50 জন ডাক্তার আছে। হ্যাঁ, সেটাই বলছে, একটা ক্লিনিকে 50 জন ডাক্তার বসেন, ঠিক আছে? প্রতিদিনই বসেন। তো ওনারা কি ওই ক্লিনিকের অধীনে চাকরি করছেন? কি মনে হয়, তারা কি চাকরি করছে ওই ক্লিনিকে? নো মিস। তাহলে তারা কি করছেন আসলে? মিস তারা সেবা অর্থের বিনিময়ে সেবা। হ্যাঁ, অর্থের বিনিময়ে হ্যাঁ বলো পূজা, তারা কি অর্থের বিনিময়ে সেবা দিচ্ছে, ঠিক আছে? সেবা তারা কি, দিচ্ছেন। তারা একটা প্রাতিষ্ঠানিক, হ্যাঁ প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য থেকেও কিন্তু তারা স্বাধীন। তারা কিন্তু কারো অধীনে চাকরি করছেও না, করবেও না। তারা কি একটা প্রাতিষ্ঠানিক মানে কাঠামোর মধ্যে একত্রিত হয়ে তারা সেবা দিচ্ছেন। যেমন অনেকজন আইনজীবী একসাথে যদি একটা চেম্বার খোলেন, সেখানে কি সবাই কিন্তু স্বাধীন, যে যে যা যা নিজের মতো করে কি করবে, আইনি সাহায্য সহযোগিতা দিবে। ঠিক একই রকম যদি কয়েকজন ইঞ্জিনিয়ার মিলে একটা ইঞ্জিনিয়ার ফার্ম তৈরি করে, বা একটা অডিট ফার্ম তৈরি করে যদি কয়েকজন অডিটর মিলে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কারো অধীনে চাকরি করছে না, তারা সবাই কি স্বাধীন। তার যদি মনে হয় যে আমি এই প্রজেক্টটা নিয়ে কাজ করব, বা এই লোকটার সাথে এই কন্ট্রাক্টে যাব, সে যেতে পারে। বা আমি এই কাস্টমারের সাথে কন্ট্রাক্টে যাব না, বা একে আমি সার্ভ করব না, সেটাও হতে পারে। ঠিক আছে? বুঝতে পারছো? জি মিস। আচ্ছা আচ্ছা, তো এটা হলো কথা, যে ডাক্তারি যে ক্লিনিক গুলো আছে, আইন চেম্বার আছে, প্রকৌশলী ফার্ম আছে, অডিট ফার্ম আছে, এগুলো কি প্রত্যক্ষ সেবা দিয়ে থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর হলো আবার কি আছে, যে দেখো আমাদের স্কুলে বা আমাদের কলেজটা যাই বলি না কেন, এই স্কুলে কি অনেকগুলো বিশেষজ্ঞ টিচার আছে না? তারা কি করেন? তারা কি করেন? শিক্ষা সেবা দিয়ে থাকেন না মেয়েরা? জি মিস, দিয়ে হ্যাঁ, থাকেন। তো আমাদের স্কুলটা কি হবে? প্রত্যক্ষ সেবা নাকি সেবা শিল্পের অধীনে যাবে? বলো তো কোনটা হবে? আমাদের স্কুলটা সেবা শিল্পের অধীনে যাবে। কেন? কারণ এইখানে আমরা কিন্তু কেউ স্বাধীন না, আমরা সবাই কি করছি, একটা প্রতিষ্ঠানের অধীনে চাকরি করছি। বুঝতে পেরেছো? আমরা কেউই কিন্তু স্বাধীন না, আমাদের উপর যা নির্দেশনা, যখন যা নির্দেশনা আসবে আমরা তাই করতে বাধ্য। বুঝতে পেরেছো আমরা কি করছি? আমরা এখানে কেউই স্বাধীন না, স্বাধীন পেশায় নিয়োজিত না। আমরা কেউই বলতে পারবো না আজকে আমার ইচ্ছা করছে আমি আজকে ক্লাস 9-এর স্টুডেন্টদেরকে পড়াবো, কালকে ইচ্ছা না করলে আমি পড়াবো না, বা আমার যতক্ষণ ইচ্ছা আমি পড়াবো। হ্যাঁ, এটা কোনো ব্যাপার নাই। কিন্তু প্রত্যক্ষ সেবা কি, যদি অনেক টিউটর আছে না, যারা কিনা ওই যে বিভিন্ন কোচিং সেন্টারে বসে পড়ান, ব্যাচ পড়ান, তো তাদেরটা কি হবে? সে কি কারো অধীনে চাকরি করেন মেয়েরা? নো ম্যাম। তো তারটা কি হবে? তারটা কিন্তু প্রত্যক্ষ সেবা হবে। বুঝতে পেরেছো? পার্থক্য ধরতে পেরেছি?
না কঠিন লাগছে খুব? মিস বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রত্যক্ষ সেবা এমন মানে ব্যাপারটা এরকম যে তোমাকে এমন কিছু অফার করবে বা তোমার জন্য এই ধরনের কাজ করে দিবে বা তোমার মানে তোমার সুবিধা হবে এমন কোন একটা কিছু করবে, যার কিনা তুমি যখনই ওই বিশেষজ্ঞ ব্যক্তি বা যিনি সেবাটা দিচ্ছেন যতক্ষণ দিবেন ততক্ষণই থাকবে, বা নির্দিষ্ট সময় যখন দেওয়া হবে তখনই থাকবে। এটাকে তুমি কি করতে পারবা না, এটাকে তুমি সংরক্ষণও করতে পারবে না, এটা ধরা যায় ছোঁয়া যায় এমন কোনো জিনিসও থাকবে না, ঠিক আছে? তারপর কি, এটাকে মালিক থেকে তুমি কখনো আলাদাও করতে পারবে না। মালিক মানে ওই যে ওই বিশেষজ্ঞ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওই কাজটা করছেন তার সামনে বা তার সাথে করতে হবে, যখন তিনি অনুপস্থিত থাকবেন তখন আর এই সেবাটা পাওয়া যাবে না। বুঝছি? আচ্ছা, ব্যবসার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বিজনেস। অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হলো ব্যবসা যে কোনো দেশে আর্থসামাজিক রাজনৈতিক তথা সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলছে। ব্যবসায়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করে গড়ে উঠেছে ছোট বড় দোকান থেকে শুরু করে বিশাল বিশাল শিল্প কারখানা। বর্তমান বিশ্বে ব্যবসার গুরুত্ব অপরিসীম। আজকের পৃথিবীতে সেই সকল দেশ উন্নতির চরম শিখরে অবস্থান করছে যে দেশগুলো ব্যবসা বাণিজ্য উন্নত। ব্যবসার মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার সহজ হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। ব্যবসার ফলে সঞ্চয় বৃদ্ধি পায়, মূলধন গঠিত হয়, জাতীয় আয় বৃদ্ধি পায়। ব্যবসার মাধ্যমে বেকার মানুষ কর্মসংস্থান হয়। ব্যবসায় গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন ঘটায়। ব্যবসা বাণিজ্যের ফলে দেশে দেশে পণ্য দ্রব্যের আদান প্রদানের সাথে সাথে সংস্কৃতির বিনিময় ঘটে। ব্যবসা বাণিজ্যকে ঘিরে নতুন নতুন শহর বন্দর গড়ে ওঠে। আচ্ছা, বুঝতে পেরেছি ব্যবসা কতটা গুরুত্বপূর্ণ। মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? মেয়েরা জি তোমরা কি শুনতে পাচ্ছ? বুঝতে পেরেছো? জি মিস বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছো, খুব ভালো। তাহলে আমাকে একটু বুঝাও তো, ব্যবসার ফলে সঞ্চয় বৃদ্ধি পায়, মূলধন গঠিত হয় ও জাতীয় আয় বৃদ্ধি পায়, এটা মানে কি? এটা কিভাবে হয়? দাঁড়াও মার্ক করি, তাহলে আরো সুবিধা হবে। হ্যাঁ, এটা আমাকে বুঝায় বলো তো কিভাবে হয়। এই লাইনটা একটু বুঝাও তো। পারবো? কেউ কি বুঝিয়ে বলতে পারবো? বুঝি কিছু? না, কেউ কিচ্ছু বুঝি না। প্রশ্ন জিজ্ঞেস করলে কিচ্ছু বলতে পারবো না, কিন্তু এমনি বলি সব বুঝছি সব বুঝছি। আচ্ছা দেখো, ব্যবসার ফলে সঞ্চয় বৃদ্ধি পায়। তুমি যদি ব্যবসা করো বা ব্যবসার চিন্তা ভাবনা যদি তোমার থাকে, তুমি চিন্তা করেছো যে তুমি 5 বছর পর একটা নিজের বিজনেস শুরু করবে, তো যখন তুমি বিজনেস করবে তার মানে কি তোমার টাকা পয়সা লাগবে না? এটা তো স্বাভাবিক, যারা চিন্তা করে ব্যবসা করবে তাদের কি টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয় না যে আমাকে ব্যবসা করার জন্য টাকা লাগবে? তো সেই ক্ষেত্রে তুমি কি করবে? তুমি চিন্তা করবে যে তোমার যে হাতে যে টাকাগুলো আছে সেটা যতটুকু খরচ করা সেটা অবশ্যই করবে, কিন্তু তারপরে যে মানে যদি একটু সেভ করতে পারো, সেভিংস করা যায়, তুমি সেটা করবে না? কারণ ভবিষ্যতে কারো যদি মনে হয় যে আমার এই কারণে টাকা পয়সা লাগবে, তো সেই কারণে কি মানুষ কি সেভ করে রাখে না? হ্যাঁ, তো মানুষ ব্যবসার জন্য কি করে? টাকা পয়সা সেভ করে, হ্যাঁ, সঞ্চয় বৃদ্ধি পায়। আবার দেখো, ব্যবসারই তো একটা অংশ ব্যাংকিং। মানুষ কি করে? মানুষের মানে যেই টাকাটা একটু বেশি আছে, হ্যাঁ, একদম প্রয়োজন নেই আপাতত খরচ করার, তো সেই টাকাটা মানুষ কি করে? ব্যাংকে জমা রাখে, ডিপিএস করে। তো এর মাধ্যমে কি হয়? সঞ্চয় বৃদ্ধি পায় এবং মূলধন গঠিত হয়। দেখো, তুমি যে তোমার সেভ করার টাকাটা আছে সেটা যেমন মানে জমিয়ে রাখছো, মানে এক্সট্রা টাকাটা জমিয়ে রাখছো, সেটা যেমন সঞ্চয় করছো, একই সাথে তোমার কি মানে তুমি হয়তো মূলধনও গঠন করছো, তোমার নিজের যা টাকা আছে সেটা দিয়ে, তারপর তোমার আত্মীয় স্বজন বা বিভিন্ন সোর্স থেকে কি করছো, যখন ব্যবসাটা করবে তখন কি মূলধন হিসেবে ওই টাকাগুলোকে একত্রিত করবা না? করবা? এটা সবাই করে, করতে হয়।
না হলে ব্যবসা করা যাবে না। তো মূলধন গঠন হচ্ছে, তোমার আমাদের দেশে মানুষের আয় কম, হ্যাঁ, তো এর জন্য সঞ্চয়ও কম, এবং মানুষের সঞ্চয় না থাকার কারণে তারা কি ব্যবসা করার মতো ঝুঁকিটা নিতে চায় না। আর ঝুঁকি না নেওয়ার কারণে কি হয়, মানুষ মূলধনও গঠন করে না, বা মূলধন ওইভাবে মানে যাই হোক, যা বলতে চাচ্ছিলাম মানে গুছাতে পারছি না। তারপর হলো জাতীয় আয় বৃদ্ধি পায়। ব্যবসা করার মাধ্যমে কি মানুষের আয় বৃদ্ধি পায় না? একজন ব্যবসায়ী যিনি কিনা বেকার ছিলেন তার কি আয় বৃদ্ধি পাচ্ছে না? তার আয় যেমন বৃদ্ধি পাচ্ছে, তার জীবনযাত্রার মান যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমন একই সাথে তার ব্যবসার সাথে জড়িত যে মানুষগুলো আছে তাদেরও আয় বৃদ্ধি পায়। এবং দেখো, ব্যক্তি পর্যায়ে আয় বৃদ্ধি পেলে কিন্তু সামগ্রিকভাবে দেশের বা জাতীয় পর্যায়ে আয়ও বৃদ্ধি পায়। তো এগুলোই বলেছে, বুঝতে পেরেছি? মেয়েরা বুঝতে পারছো? কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কোনো প্রশ্ন আছে? মেয়েরা শুনতে পাচ্ছো? মিস কেটে কেটে আসতেছে। সবারই একই সমস্যা, কেটে কেটে আসছে? আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটা কেস স্টাডির মতো দেখতে পাবো। এটা একটু পড়ি। কে পড়বে বলো তো? আমার কথা যেহেতু কেটে কেটে আসছে, তোমাদের থেকে একজন পড়ো। কে পড়বে এতটুকু? কেউ পড়তে চায় না? মিস আমি পড়ি। হ্যাঁ, পূজা পড়ো। এসএসসি পাস হালিমা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। দিনে দিনে তার প্রতিষ্ঠানটি এলাকার সফল ব্যবসায় পরিণত পানি খাইছো? দে বাবা একটু। পূজা, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। মেয়েরা, তোমরা কি পূজার কথা শুনতে পাচ্ছো? না নো মিস। আচ্ছা, তো পূজা যেহেতু পড়তে পারছে না, অন্য কেউ পড়ো। কে পড়বে? সিমরান পড়বে? মিস আমি পড়ি। আচ্ছা, রিয়া পড়ো। মিস কোন জায়গা থেকে? প্রথম থেকেই পড়ো। মিস এই যে বক্সেরটা। হ্যাঁ। এসএসসি পাস হালিমা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। দিনে দিনে তার প্রতিষ্ঠানটি এলাকার সফল ব্যবসায়ে পরিণত হয়। বর্তমানে তার প্রতিষ্ঠানে প্রায় 50 জন নারী পুরুষ কাজ করে। কর্মচারীদের অধিকাংশ নদী ভাঙনে ঘরবাড়ি হারান। শুরুতেই হালিমা তাদেরকে স্বল্প প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তারা সুই সুতা দিয়ে নকশি আঁকা কাপড়, হাতের কাজের শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া ইত্যাদি বিক্রি করে। হালিমা তার ব্যবসায় আরো বড় করার সিদ্ধান্ত নেবেন। রিয়া, আমি কিন্তু এখন রিয়ার কথাও শুনতে পাচ্ছি না। জি মিস। আচ্ছা, যাই হোক, তো এটা তো খুবই ভয়াবহ কথা। বাকিটা আমি পড়ি। কিন্তু তিনি শহরে না গিয়ে চলে গেলেন গ্রামে। তার ইচ্ছা গ্রামের মহিলাদের কাজে লাগানো। দিনে দিনে তাদের গ্রামে অধিকাংশ মেয়ে তার ব্যবসায়ের সাথে বিভিন্নভাবে জড়িত হয়ে পড়ে। ফলে তাদের আর্থিক অবস্থা পরিবর্তনের সাথে সাথে জীবনযাত্রার মানও উন্নত হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। যদিও আমরা বিভিন্নভাবে ভেঙে ভেঙে পড়তে হয়েছে, কিন্তু এদিকে ঘটনাটা হলো এখানে হালিমার, হ্যাঁ, হালিমা এসএসসি পাস করার পর অল্প কিছু টাকা পয়সা নিয়ে একটা ব্যবসা শুরু করে। তার ব্যবসাটা যখন শুরু করেছে, আস্তে আস্তে কি হয়, খুব ভালো সফল একটা ব্যবসায় পরিণত হয়। তো তার প্রতিষ্ঠানে বর্তমানে কতজন মানুষ কাজ করে বলো তো? 50 জন। 50 জন নারী পুরুষ কাজ করে। তো এই নারী পুরুষ যারা মানে কর্মচারী বা শ্রমিক, তারা কিন্তু সবাই হতদরিদ্র মানুষ, যারা কিনা নদী ভাঙনের কারণে তাদের বাড়িঘর হারিয়ে ফেলেছে। এবং আমরা কখনো দেখেছি যে যারা এরকম নদী ভাঙার পরে মানে মানুষগুলো কোথায় যাওয়ার জায়গা নাই, খুব কষ্টে থাকে। ঠিক আছে, বেশিরভাগই ঢাকায় চলে আসে,
আবার অনেক মানুষ দেখা যায় যে যারা একটু ব্যবস্থা করতে পারে তারা হয়তো তাদের বাড়ির আশেপাশেই হয়তো কোথাও একটা থাকে, কিন্তু বেশিরভাগই ঢাকায় চলে আসে এবং বস্তিতে অনেক খারাপ জীবনযাপন করে। তো এই মানুষগুলোকে নিয়ে তিনি কাজ করেন। তো এই মানুষগুলো সবাই যে এই যে তার যে নকশি আঁকা কাপড়, তারপর হাতের কাজের শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, এগুলো কিন্তু কেউ তেমন একটা তৈরি করার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত ছিল না, মানে জানতো না, পারতো না। তো তাদেরকে দিয়ে যেহেতু কাজ করাতে হবে, তো তাদেরকে প্রথমে সে কি করলো, প্রশিক্ষণ দিল, মানে শেখালো কিভাবে তৈরি করতে হয়, কাজগুলো কি কি কিভাবে হয়, করতে হবে। তো যখন তার ব্যবসা মোটামুটি সফল, 50 জন নারী পুরুষ নিয়েও সফল, তো তখন কি সে আরো বড় করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এটা করার জন্য সে শহরমুখী হলেন না, তিনি কি করলেন, গ্রামে চলে গেলেন এবং গ্রামের যে মহিলারা আছে সেই মহিলাদেরকে কি করলেন, তার কাজে জড়িত করলেন বা কাজে অংশগ্রহণ করালেন। ফলে তাদের যেমন আর্থিক অবস্থা পরিবর্তন হলো, ঠিক তেমনই তাদের জীবনযাত্রার মান উন্নত হলো এবং হালিমার ব্যবসায় কি হলো, হালিমার ব্যবসাও সম্প্রসারিত এবং সফল হলো। বুঝতে পেরেছি? জি মিস। আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে কর্মপত্র 3 হালিমা ব্যবসায়ের কাহিনী পড়ে ব্যবসার গুরুত্ব সম্পর্কে তোমার যে ধারণা হলো তা লিখো। লিখতে পারবো? 5টা লিখতে হবে ব্যবসার গুরুত্ব। বলো বলো, এখনই লিখো, বলো কি কি হতে পারে এখনই? ব্যবসার গুরুত্ব। হ্যাঁ বলো, এক একটা বলো, এক একজন বলো আর সবাই লিখে ফেলি। বলো কি কি হতে পারে, প্রথমটা কি হবে? বলতে পারবো না কেউ? মেয়েরা তোমরা কি পড়া বুঝতে পারছো না? সত্যি করে বলো তো। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। হ্যাঁ জুয়ারিয়া, আর্থিক অবস্থার উন্নতি হতে পারে, এটাই বলেছো না? জি ম্যাম। হ্যাঁ সুন্দর হয়েছে, আর্থিক অবস্থার উন্নতি। তারপর এরপর আরেকটা কি হতে পারে? বেকারত্ব হ্রাস হতে পারে, বেকারত্ব জি হ্রাস মিস। বা কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমরা কি করতে পারি, বেকারত্ব হ্রাস করতে পারি না? দেখো এসএসসি পাস করার পর হালিমার পক্ষে কিন্তু সম্ভব হতো না খুব ভালো একটা চাকরি পাওয়া, সম্ভব হতো না। ঠিক আছে, আমাদের দেশে যে অবস্থা, চাকরির অবস্থা, তো এসএসসি পাস করার পর খুব কম মানুষই ভালো একটা চাকরি পায়। তো এই ক্ষেত্রে হালিমা যেমন ব্যবসার মাধ্যমে যেমন তার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, ঠিক একই সাথে তার ব্যবসার সাথে যারা জড়িত, ওই যে 50 জন নদী ভাঙ্গা নারী পুরুষ, হ্যাঁ মানুষগুলো, তাদেরও কি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে না? আচ্ছা, 2টা হলো। তারপরে ম্যাম তারপরে জাতীয় আয় বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ অবশ্যই জাতীয় আয় বৃদ্ধি পেতে পারে। তারপর পেতে পারে। জাতীয় আয় বৃদ্ধি পাবে। মিস তারপর সৃজনশীল কাজের উন্নয়ন। বুঝি নাই রিয়া, আরেকবার বলো তো কি মিস কাজ? সৃজনশীল কাজের উন্নয়ন। হ্যাঁ সৃজনশীল। সৃজনশীল কাজের উন্নয়ন, ঠিক আছে। তারপর আরো কি হতে পারে, উন্নত মানের পণ্য ও সেবা সরবরাহ। কারণ এই যে হালিমা কি করছে, অনেক সুন্দর হাতের কাজের শাড়ি, 3 পিস, ফতুয়া, এগুলো তৈরি করছে না, পাঞ্জাবি তৈরি করছে না? জি মিস। হ্যাঁ, তার মানে উন্নত মানের পণ্য এবং উন্নত পণ্য এবং সেবা সরবরাহ এগুলো হয়। তার মানে আমরা 5টা কি পেরেছি? জি মিস। খুব কঠিন ছিল? নো ম্যাম। না মিস। ছিল না। আচ্ছা, অনেক সহজ ছিল। আচ্ছা, তো এরপরে আবার তোমাদের ক্লাস আছে কয়টায় বলতে পারবে? 9:50। 9:50। এখন 45 বাজে। তোমাদের আমরা কি নেক্সট এর পড়াশোনা শুরু করব নাকি শেষ করে দিব? কি করলে ভালো হয়? ব্যবসায়ের পরিবেশ এটা পড়বো নাকি নেক্সট ক্লাসে পড়বো, পরবর্তী ক্লাসে? নেক্সট ক্লাসে ভালো হবে, আজকে তো আচ্ছা শেষ হবে ঠিক না। আছে। হ্যাঁ সেটাই, আজকে শুরু করলে আমি শেষটা করতে পারবো না। তো আমরা আগামী ক্লাসে ব্যবসায় পরিবেশ নিয়ে পড়বো। তো তোমরা কি করবে, আগে মানে এই পর্যন্ত যেহেতু বই নতুন পেয়েছো, তো পরিবেশের আগ পর্যন্ত একটু পড়ে রাখবে, ঠিক আছে? কোথাও কোনো প্রশ্ন থাকলে খাতায় লিখে রাখবে। সামনের সপ্তাহে যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমাকে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে, আমরা সবাই মিলে একসাথে সমাধান করার চেষ্টা করবো, ঠিক আছে? করা যাবে? জি মিস। আচ্ছা ঠিক আছে, তো সবাই অনেক ভালো থাকবে, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।